আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সচিবালয়ে নিজ দফতরে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে সংসদের সিটি কর্পোরেশন সংশোধন আইন পাশ হয়েছে এবং নতুন আইনে দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী জানান, বগুড়া সিটি কর্পোরেশনের তফসিল অন্যান্য 12টি সিটি কর্পোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে এবং নতুন সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থ বছরে 30 থেকে 35 কোটি টাকা প্রাথমিক বরাদ্দ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন সাধারণত শুষ্ক মৌসুমে অনুষ্ঠিত হয়, তাই বর্ষা শেষে সেপ্টেম্বর অক্টোবর থেকে ধাপে ধাপে নির্বাচন শুরুর সম্ভাবনাই বেশি এবং আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে এক বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে এক বছরের মধ্যে আমরা 5টি নির্বাচনে শেষ করব। সেপ্টেম্বর অক্টোবর এইরকম সময় থেকে হয়তো বাজেটের একটা ব্যাপার থেকে যায়। তো রাজধানীর ঢাকা 17 আসনের বাইগারটেক এলাকার একটি পরিবার ভূমি দস্যুতা, জমি দখলের চেষ্টা ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আলহাজ নাসির আহমেদ সবুজ অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বিরুদ্ধে তাদের জমি দখলের চেষ্টা, বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানির ঘটনা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। তিনি দাবি করেন, এসব ঘটনার কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই সময় সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি চালু করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা সত্ত্বেও দেশে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে এবং পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতের অব্যবস্থাপনার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও বর্তমান সরকার টিকা সংগ্রহ ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করেছে। শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। ইলেকট্রিক বাস নীতিগতভাবে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সরকারের মন্ত্রী পরিষদ যে আমরা ইলেকট্রিক বাসকে উৎসাহিত করব এবং এতটাই উৎসাহিত করব যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির এক্ষেত্রে কি করে তাদেরকে বিনা করে ডিউটিতে তারা এটা ব্যবহার করেন। একটা বাস যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান আনে, সেখানে 50 জন ব্যবহার করবে, 50টা গাড়িতে কিন্তু ওই বাচ্চার অভিভাবকরা স্কুলে যায়। তো এই জন্য আমরা প্রথম পর্বে এই ধরনের উৎসাহ দেওয়ার জন্য যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলি আছে ওটার একটা সংজ্ঞা নির্ধারণ করা হবে, যে কত সিটের ঊর্ধ্বে হলে পরে, ম্যাক্সিমাম হলে পরে সেটাকে আমরা একটা ডিউটি ফ্রি আনা যেতে পারে। সিলেট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি বর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সিলেট বিজিবির 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, বিএসএফ এর গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি বর্ষণ করে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিজিবি জানায়, গুলি বর্ষণের পর দ্রুত ও কঠোর প্রতিক্রিয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে। ঘটনার পর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয়দের অবৈধ সীমান্ত অতিক্রম সহ অনুমোদিত কর্মকাণ্ড থেকে বিরতি থাকার আহ্বান জানানো হয়েছে। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন, এই স্লোগানে রংপুরের তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার এস.এম. শরীফ আবদুল্লাহ, তারাগঞ্জ উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জামায়াত ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি ইয়াকুব আলী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কর্মকর্তারা। গাইবান্ধা দাড়িয়াপুর সড়কের ঠাকুরের দিঘি এলাকায় পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ইজি বাইক চালক সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় গাইবান্ধা থেকে একটি খালি মুরগিবাহী পিকআপ দাড়িয়াপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ইজি বাইকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজি বাইকের যাত্রী রুস্তম আলী নিহত হন। আহত 6 জনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে ইজি বাইক চালক ফরিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার র্যাব 11 আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। র্যাব জানায়, গত 13 মে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিন শেড বাসায় শিশিরের হাত পা বেঁধে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 17 মে ভোরে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ 17 দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের আমদানি রপ্তানিকারক নেতাদের অনলাইন বৈঠকে প্রতি মেট্রিক টন পাথরের মূল্য $14 নির্ধারণের মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুদ্দিন ইতি। এর আগে 17 মে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতাদের যৌথ সভায় পাথর আমদানির জটিলতা নিরসনে আলোচনা হয়। পরে অনলাইন জুম মিটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাত ক্ষতির মুখে পড়ে। ব্যবসায়ীরা আশা করছেন বন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্থানীয় অর্থনীতিতে আবারও গতি ফিরে আসবে। ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে দেশের জনগণ ভূমি নিয়ে কেলেঙ্কারি থেকে পরিত্রাণ পাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মন্ত্রী। মেলায় নামজারি খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন কর পরিষদ সহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। আগামী 21 মে পর্যন্ত চলবে এই মেলা। গণতন্ত্র, ন্যায় বিচার, শ্রমিক নির্যাতন ও সীমান্ত হত্যা ইস্যুতে নাগরিক আলোচনা সভা এবং এনসিপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এমইএইচ আরিফ কলেজে সভার আয়োজন করা হয়। এমইএইচ আরিফ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক এমইএইচ আরিফের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও সদস্য সচিব আবদুল্লাহ আল মুহিম। এ সময় বক্তারা গণতন্ত্র, ন্যায় বিচার, শ্রমিক অধিকার এবং সীমান্ত হত্যার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানে প্রায় শতাধিক নবীন প্রবীণ ব্যক্তি এনসিপিতে যোগদান করেন। মাদারীপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্নি ও ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ
আলিউল হাসনাত খান সহ মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিয়নের সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।